বারে ব্ল্যাক স্যুট পরিহিত একজন মানব বসে আছে, হাতে অ্যালকোহলের বোতল। হয়তো কারো অপেক্ষায় আজ আর ছোট ছোট পেক মারছে না সে। আজ পুরো 3-4টে বোতল সামনে নিয়ে বসেছে সুঠামদের অধিকারী মানবটি। চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে, ছোট্ট উজ্জ্বল টানা চোখগুলো সবসময় নেশালো আর হিংস্র দেখতে লাগে। বাজ পাখির চোখের মতো তীক্ষ্ণ তার দৃষ্টি, যে চোখের চাহনিতে যে কোনো মেয়ে বশীভূত হতে বাধ্য। সিগারেটের ছোঁয়া পাতলা ছোট জোড়া ক্রিমের দ্বারা এখনো গোলাপি বর্ণ ধারণ করে আছে। মানুষটি উজ্জ্বল তীক্ষ্ণ চোখ জোড়া বাহিরে বাড়ির দরজার দিকে আটকে আছে, হয়তো কোনো শিকারীর অপেক্ষায় বা কোনো বন্ধুর। বাড়ির ভেতরে ঢুকে এলো কাঙ্ক্ষিত মানবটি, তার মুখে মাস্ক গিয়ে বসলো কর্নারের একটি টেবিলে। একজন ওয়েটারকে ডাক দিয়ে কিছু একটা বলে দিল। ওয়েটারটি সম্মতি জানিয়ে চলে গেল। সে ওয়াইনের বোতল হাতে নিয়ে বসে থাকা মানবটির কাছে। ওয়েটারটি আঙুল দিয়ে দূরে কর্নার বসে থাকা মানবটিকে দেখালো। ওয়াইন হাতে নিয়ে বসে থাকা মানবটি তাকালো সেদিকে, এগিয়ে গেল কাঙ্ক্ষিত টেবিলটার কাছে। চেয়ারে টেনে নিজের আসনে বসল। নিজের সামনে বসে থাকা মাস্ক পরিহিত মানবটিকে দেখে ভ্রুকুচকে তাকালো কিছুক্ষণ। মানবটিকে বড় করে গা দুলিয়ে হেসে ফেলল। মাস্ক পরিহিত মানবটি বিরক্ত সূচক শব্দ করলো। মানবটি কোনো মতে হাসি থামিয়ে মাস্কটি টেনে খুলে ফেলল। আরিয়ানের নাকের অবস্থা দেখে দু হাত দিয়ে মুখ টেনে অবাক হওয়ার ভান ধরে বলল, এই কি ব্যবস্থা তোরা আরিয়ান? নাকের এই অবস্থা কেন? একটা মেয়ের জন্য। হোয়াট? মেয়ের জন্য মানে? হুম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর থেকে কিছু লুকানো নাই। একটা মেয়ে আমাকে বড্ড ডিস্টার্ব করে দিয়েছে। রায়ান আবারও হেসে বলল, তোকে ডিস্টার্ব করেছে? তবুও কোনো মেয়ে? হ্যাঁ, এসেই দুঃসাহসী গাল। আরিয়ান চুপ করে রইল। একজন ওয়েটার এসে ড্রিঙ্কস সার্ভ করে দিয়ে চলে গেল। কিছুক্ষণ ভেবে তারপর বলল, মিসেস শেহরাজ খান, খান ম্যানশনের মেজো বউ, আমাদের নতুন খান সাহেবা। ও হ্যাঁ, শুনলাম এসকে নাকি বিয়ে করেছে। কিন্তু ভাই, মেয়েটার মধ্যে এমন কি আছে বলতো যে এসকের মতো ছেলে বিয়ে করে ফেললো? ওর মতো মেয়ে বা ছেলে ডিস্টার্ব হয়ে গেল। জানি না, তবে কিছু তো একটা আছে। আর তার থেকেও বড় কথা, ও এসকের ওয়াইফ। এসকে নাকি মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। আর তুই তো জানিস, এসকের সব জিনিসের প্রতি আমার পবিত্র নজর আছে। তোর নজর পবিত্র? অবশ্যই, বিশ্বাস কর ভাই। কাল ওই মেয়েকে দেখার পর এখন পর্যন্ত আমি আমার কোনো গার্লফ্রেন্ডের সাথে কন্ট্রাক্ট করি নাই, কোনো মেয়ের সাথে বেড শেয়ার করি নাই। ভালো করে দেখ রায়হান, আজ আমার পাশে কোনো মেয়ে নাই। হুম, খুবই অবিশ্বাস্যযোগ্য একটা ব্যাপার এইটা। তবু বিশ্বাস করলাম। তোর নাকের এই অবস্থা দেখানোর জন্য এই সন্ধ্যায় আমার সব কাজ বাদ দিয়ে আমাকে এখানে আসতে বললি? তো বল, আমাকে ভাবিজির সাথে কবে মিট করাবি? আমিও দেখতে চাই এই সেই অসাধ্য সাধনকারী রমণী, যার জন্য এক মেয়ে বাস আরেক মেয়ে হ্যাটার্স এতটা ডিস্টার্ব হয়ে গেল যে এক অন্য অলরেডি বিয়ে করে ফেলেছে আর অন্যজন মেয়ে বাজি ছেড়ে দিতে চাইছে। তুই মজা নিচ্ছিস রায়ান? অবশ্যই না, শুধু সেই রমণীর সাথে মিট করতে চাইছি। কবে করাবি বলো? ড্যাড ওদের জন্য পার্টি থ্রো করতে বলছে। সেদিন দেখিনিস সেই মেয়েকে? কিন্তু এতটা ডিস্টার্ব হয়ে কি লাভ? ওই মেয়ে এসকের আন্ডারে আছে। তুই তো চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবি না ওই মেয়ের দিকে, আর সেখানে বেড পার্টনার বানাতে চাইছিস? বিষয়টা ভীষণ হাস্যকর। মুহূর্তেই আরিয়ান রেগে গেল। হাতের মধ্যে থাকা ওয়াইনের বোতলটা ছুঁড়ে মারল বারে ডান্স করতে থাকা সকলে দাঁড়িয়ে পড়ল। মিউজিক অফ হয়ে গেল, সকলে তাকিয়ে আছে ওদের দিকে। আরিয়ান উঠে দাঁড়ালো। আরিয়ান রাগী লুক নিয়ে তাকিয়ে আবারও মিউজিক অন করা হলো। সকলে আবারও ডান্সের দিকে মন দিল। আরিয়ান চাপা স্বরে হালকা গর্জন করে বলল, বেড পার্টনার নয়, লাইফ পার্টনার বানাতে চাই। ওই জিনিস আমার পার্মানেন্টলি লাগবে। রায়ান তার ছেলের হাসি দিয়ে বোতলে চুমুক দিল। কিছুটা ওয়াইন পান করে বোতলটা শব্দ করে টেবিলের উপর রেখে বলল, এসকের থেকে কিভাবে কেড়ে নিবি? এসকে তোকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তুই জানিস? কি জিনিস? আমাদের মার্ডার করার পদ্ধতি আর এসকের মার্ডার করার পদ্ধতি এক না। ও কাউকে মার্ডার করলে তার একটা চুল পর্যন্ত অক্ষত রাস হারে না।
আরিয়ান হাসল। রায়ানের কাছে গিয়ে রায়ানের কাঁধের উপর হাত রেখে বলল, আমি মনে হয় একটু বেশি মজা করি, আর তাই কেউ আমাকে সিরিয়াসলি নেয় না। কি করতে চাস তুই? ঠান্ডা মাথায় খেলতে চাই। মানে? মানে কেড়ে নিব। কথাগুলো বলে চলে গেল আরিয়ান। রায়ান বাঁকা হাসল আর তাকিয়ে রইল আরিয়ানের যাওয়ার পানে। চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে ফিরফির করে বলল, শত্রু শত্রু বন্ধু। আপাতত তুই আমার বন্ধু আরিয়ান। ওই মেয়ে যদি এসকের সত্যি ভালোবাসা হয়, তাহলে আমি নিজে তোকে হেল্প করব এসকের থেকে ওই মেয়েকে কেড়ে নিতে। শাহরুখ ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছে। ফারিয়া আর ফারিন এলো নাজমিনের কাছে। ড্রয়িং রুমে পা রাখতে ফারিয়া দাঁড়িয়ে পড়ল। ফারিনের সামিয়া রুমে যেতে বলে নিজে এগিয়ে গেল শাহরুখের কাছে। শাহরুখের পেছন দিয়ে গিয়ে দু হাত দিয়ে শাহরুখের চোখ আটকে ধরল। নিউজ দেখায় বাধা হওয়াতে রেগে গেল শাহরুখ। চট করে উঠে দাঁড়ালো সে। পেছন ফিরে ফারিয়াকে দেখে রাগ বেড়ে গেল তার। ফারিয়ার কান টেনে ধরে সামনে এনে দাঁড় করালো। ব্যথায় ফারিয়া আহ করে শব্দ করলো। শাহরুখ চোখ রাঙিয়ে বলল, এইসব কি ধরনের অসভ্যতা? পড়াশোনা নাই তোর? আর তোকে না বলেছি আমার সামনে আসবি না? তুলে এক আছাড় মারবো। আ ছাইয়া ছাড়ো। শাহরুখ ভ্রু কুচকালো। ফারিয়া কি বললি? কই কিছু না তো। কিছু না তাই না? ওই ছাইয়া কি? হ্যাঁ, ভাইয়া হয় তোর? আরে ভুল করে বলে ফেলেছি। তাই তাহলে আমি তোকে এখন ভুল করে একটা আছাড় মারি? কেঁদে ফেললো। জোরে চিৎকার করে মামি বলে ডাক দিল। শাহরুখ ছেড়ে দিল ফারিয়ার কান। ফারিয়া দৌড়ে সিঁড়ির উপর গিয়ে দাঁড়িয়ে মুখ ভেঙে বলল, ছাইয়া ছাইয়া ছাইয়া, তুমি আমার ভাইয়া না সাইয়া, বুঝেছো? তোমাকে ভাইয়া থেকে সাইয়া বানানোর গল্পটা খুব সুন্দর হবে, দেখে নিও। শাহরুখ এগিয়ে আসতে ফারিয়া দৌড়ে সামিয়াদের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। শাহরুখ মুচকি এসে আবারও নিউজ দেখতে মন দিল। সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখ তার সমুদ্রের অশান্ত পানির দিকে। সিরাজের আজকে বাসায় ফিরতে একটু লেট হবে বলে গেছে। সুমু হাজার ভাবনায় বিভোর। সুমুর ভাবনার মাঝে দরজা নক করার শব্দ কানে এলো। সুমু ব্যালকনি থেকে রুমে এলো। দরজার উপারে মুখে এক টুকরো মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ঈশিতা। সুমু ঈশিতাকে ভেতরে আসতে বলে বেডের উপর পা ঝুলিয়ে বসলো। ঈশিতা এসে সুমুর পাশে বসলো। সুমু আলতো হেসে বলল, ঈশিতা এতক্ষণে আসার সময় হলো তোমার? অপরাধীর ন্যায় বলল, সরি সুমু, একটু কাজ ছিল। বুঝলাম। তা তোমার আর আরবাজ? রুমের মধ্যে ঢুকে এলো রোজা। পরনে হট প্যান্ট আর রেডিশ শার্ট, রিবন্ডিং করা ব্রাউন কালারের কাঁধ পর্যন্ত চুলগুলো ছেড়ে রাখা, মুখে স্পষ্ট রাগ আর ঘৃণা। মডেলদের মতো করে হেঁটে এলো সুমুদের দিকে। সুমুর দিকে চোখ রেখে ঈশিতার উদ্দেশ্যে বলল, ঈশিতা তুমি একটু রুম থেকে যাও। মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশিতার রুম থেকে বেরিয়ে যেতে রোজা বলল, আমার এসকে কে কিভাবে ফাঁসিয়েছো তুমি? সুমু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। বেডসাইড টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হলো। রোজা কেড়ে নিল সুমুর ফোনটা। বেডের উপর ছুঁড়ে ফোনটা মেরে সুমুর দিকে আঙুল তুলে চোখ রাঙিয়ে বলল, তোমার সাহস কিভাবে হয় আমাকে ইগনোর করার? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আর তুমি মুড নিচ্ছ। বড্ড বেশি সাহস তোমার, তাই না? সুমু প্রচণ্ড বিরক্ত হলো। এই নির্লজ্জ ধরনের মেয়ের সাথে কথা বলার মতো কোনো ইচ্ছেই জাগছে না তার মধ্যে। সে বিরক্ত হয়ে উঠে বেলকনির দিকে চলে যেতে নিলে রোজা এসে সুমুর সামনে দাঁড়িয়ে পথ আটকালো। সুরজকে বলল, কি চাই? কি চাই মানে? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দিচ্ছ না কেন? প্রয়োজন মনে করছি না। না। রোজা তাচ্ছিলের হাসি হেসে বলল, সামান্য একটা ভিলেজ গার্লের এত অ্যাটিটিউড যে সে রোজা চৌধুরীর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। ইন্টারেস্টিং। এই মেয়ে, তুমি জানো আমি কে? আমার কত পাওয়ার সেই বিষয়ে তোমার কোনো আইডিয়া আছে? আমি জানি না আপনি কে। আমার কোনো আইডিয়াও নেই আপনার পাওয়ার সম্পর্কে, আর জানতে চাইও না আপনি কে। আর না আপনার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া রাখতে চাই। আপনি এইবার আসতে পারেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই রুম থেকে বেরিয়ে যেতে বলছো? বলছি। তার কারণ আপনি একটা নিউ ম্যারিড কাপলের বেডরুমে বিনা পারমিশনে ঢুকে এসেছেন। রোজা এসে সুমুর ডান হাতটা মুচড়ে ধরল। রোজার হাতের প্রতিটা নখ সুমুর হাত ক্ষত বিক্ষত করে রক্ত বেরিয়ে আসলো। রোজা কটমট করে বলল, হাউ ডিয়ার ইউ! তোমার মতো একটা ভিলেজ গার্লের এত বড় সাহস কি করে হয় আমাকে এসকে রুম থেকে বেরিয়ে যেতে বলো? তুমি কি ভাবছো এসকে কে আমার থেকে কেড়ে নিয়ে তুমি শান্তিতে সংসার করতে পারবে? কখনোই না। খুন করে ফেলবো তোমাকে।
তোমার থেকে এসকে কে কেড়ে নেব আমি। এইটা আমার ফুপুমনির বাসা, আর এই রুমটাও আমার। কথাটা শেষ করতে পারল না রোজা। নিজের হাতটা ছাড়িয়ে বেডসাইড টেবিলের উপর রাখা ফলের ছুরি থেকে ধারলো ছুরিটা হাতে তুলে নিল সোমা। রোজাকে টান দিয়ে বেডের উপর ফেলে একটু ঝুঁকে রোজার গলায় ছুরিটা চেপে ধরল, চেপে পড়ল। এক কথা একবার বললে কানে যায় না আপনার? হ্যাঁ, আমার খান সাহেবের দিকে নজর দেয়া, তার দিকে হাত বাড়ানো, তাকে নিজের বলে দাবি করা, এইসব ভুলগুলো আমার সামনে অন্তত করবেন না। আমি অতটা ভালো মেয়ে নই। আমাকে টিভির সিরিয়াল বা সিনেমার মতো অত্যাচারিত অসহায় মেয়ে হিসেবে ভাবলে ভুল করবেন। আমি অসহায় মেয়ে নই। কালকে সকালে আপনার ভাইয়ের সাথে হওয়া ঘটনার কথা আপনি হয়তো ভুলে গেছেন। এখন আমাকে দেখেন, আমাকে দেখে আরও একবার কালকের ঘটনা স্মরণ করে নিন। আমার খান সাহেবের ফিমেল ভার্সন আমি। আমার খান সাহেবের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ তুলে করশন দিয়ে পুড়িয়ে ছাইটুকু নর্দমায় ফেলে দিয়ে আসবো। আমাকে অতটা সহজভাবে নেবেন না। বলেছিলাম না, আমার শক্ত হাতে শক্ত মিষ্টি আপনার নরম শরীরে সহ্য হবে না। ছুরি জোরে চেপে ধরার কারণে রোজার গলার চামড়া হালকা কেটে রক্ত বেরিয়ে এসেছে। ভয় চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে মেয়েটা। সুমু ছুরিটা সরিয়ে আসলো। ছুরিটা জায়গা মতো রেখে দরজার দিকে আঙুল তাক করে পড়ল। আউট! গলায় হাত রেখে উঠে বসলো রোজা। হাত চোখের সামনে এনে হাতের উপর রক্ত দেখে চোখ কপালে উঠলো তার। সুমুর দিকে চোখ রাঙিয়ে তাকে বলো, আজকে তোমার এই কর্মের মাসুল তোমাকে খুব বাজেভাবে চোকাতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখতে থাকো সুমু, আমি এইবার কি করি। কথাগুলো বলে রুম ছেড়ে বেরিয়ে গেল রোজা। সুমু দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বেডে গিয়ে বসলো। সে খুব ভালো করে বুঝতে পারছে এই ঘটনা নিয়ে আজ বাড়িতে একটা বাজে ঝামেলা হবে, এবং এইটাই বুঝলো এই বাড়িতে তার সংসার জীবনের জার্নি খুব একটা সহজ হবে না। এমন সময় নিচ থেকে অনন্যা খাতুনের চিৎকার আওয়াজ, তার রোজার কান্নার আওয়াজ ভেসে এলো সুমুর কানে। ঈশিতা, ফিরোজা আর রিয়াজ দৌড়ে এসে সুমুর কাছে এসে বলল, কিছু কি হয়েছে সুমু? বড় মামনি তো অনেক রেগে গেছে। রোজা আপু কাছে কি হয়েছে এই রুমে? সুমু মাথায় থেকে হাত নামিয়ে ঈশিতার দিকে তাকালো। ঈশিতার নজর এলো সুমুর হাত। ঈশিতা বিচলিত হয়ে সুমুর হাত ধরে বলল, এই কি হয়েছে তোমার হাতে? আমাকে বলো সুমু, রোজা আপু কি কিছু করেছে? ঈশিতার কথাগুলো বলতে বলতে রিয়াজ রুম থেকে বেরিয়ে গিয়ে সিরাজকে কল করলো। ফিরোজা তাকিয়ে আছে সুমুর দিকে। ঈশিতা আবারও প্রশ্ন করতে নিচ থেকে সুমুর ডাক পড়ল। সুমু আর বসে রইল না, উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে অনন্যা খাতুন চিৎকার করছেন। রোজা অনন্যা বেগমের পাশে দাঁড়িয়ে কাঁদছে। শাহবাজ সাহেব দুহাত পেছনে বেঁধে অনন্যা বেগমের দিকে ফ্রিকুসকে তাকিয়ে আছে। শেহজাদ সাহেব আর আফিয়া খাতুন সোফার উপর বসে আছেন। আরিয়ান সাহেবী ভঙ্গিমায় সোফার উপর এক হাত ছড়িয়ে দিয়ে বসে আছে। সুমু সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার এক পাশে রিয়াজ, অন্য পাশে ফেরোজা। দুজনে সুমুর দু হাত ধরে রেখেছে। ঈশিতা সুমুর পেছন নামছে। সুমুকে নামতে দেখে সকলে তাকিয়ে রইল সুমুর দিকে। আরিয়ান একটু নড়েচড়ে খার কাত করে সুমুর দিকে তাকিয়ে রইল। অনন্যা বেগম সুমুকে দেখে বলেন, বউ এনেছে আমাদের ছেলে, এটাই বউ নাকি লেডি মাফিয়া? দিনে দুপুরে মানুষ মার্ডার করে ফেলবে এই মেয়ে। আজ রোজাকে মারতে গিয়েছিল, কাল আমাকে মারতে যাবে। সুমু সিঁড়ি থেকে দুপা সামনে এগিয়ে এসে দাঁড়ালো। অনন্যা খাতুন রাগী লুক নিয়ে এগিয়ে এলো সুমুর কাছে। সুমুর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, তুমি রোজার গায়ে হাত দিয়েছো কোন সাহসে? তোমরা হাজব্যান্ড আর ওয়াইফ পেয়েছোটা কি? তোমার হাজব্যান্ড আমার ভাইয়ের ছেলেকে মারছে, তুমি আমার ভাইয়ের মেয়েকে মারছো। আমার ছেলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি এত বড় সাহস পেলে কোথায়? সুমু চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশ থেকে রিয়াজ বলল, মম, তুমি শুধু ভাবিজিকে বকছো কেন? রোজা আপু তো... একদম চুপ বেয়াদব ছেলে। বড়দের মুখে মুখে শুধু কথা। কে শেখাচ্ছে তোমাকে এইসব বেয়াদবি? এই মেয়েটা শেখাবেই তো। এই মেয়ে তো এসেছে আমার সাজানো পরিবারটাকে ভেঙে দিতে। দল করে বেড়াচ্ছে, নিজের দলে সবাইকে টেনে নিয়েছে অলরেডি। আমার ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই বাড়ির সবাইকে বশ করে নিয়েছে। গ্রাম থেকে উঠে এসেছে তো, অনেক রকমের বশীকরণ করতে জানে ওরা। শাহবাজ সাহেব বিরক্তি নিয়ে বললেন, বেগম, মেয়েটাকে এইভাবে বলছো কেন? আগে সবটা জেনে নাও। অনন্যা খাতুন স্বামীর দিকে তাকালেন।
কি জানবো আর? রোজা আমাকে সবটা বলেছে, আর কিছু জানার নেই আমার। তোমাকে এখনো বলছি, আমার ছেলেকে বুঝিয়ে এই মেয়েকে আমার বাড়ি থেকে দূর করো। তুমি বারবার ভুলে যাচ্ছ অনন্যা, সুমু মামুনি তোমার ছেলের বউ। ওকে এইভাবে বাইরের লোকের সামনে অপমান করো না। বাইরের লোক? কে বাইরের লোক? আমার ভাইয়ের ছেলে মেয়ে বাইরের লোক? শুধু ওরা নয়, বাড়ির ভিতরে অনেক সার্ভেন্টরা আছে। তুমি তো এই বাড়ির মধ্যে কত রুলস তৈরি করেছো, তাহলে আজ কেন ভুলে যাচ্ছ? সুমু তোমার ছেলের বউ, আর এই বাড়ির কোনো বউকে ছোট করে বা অপমান করে কথা বলা যায় না। আমি ভুলিনি আমার তৈরি করা নিয়ম। তুমি যেই নিয়মগুলোর কথা বলছো সেগুলো এই বাড়ির বউদের জন্য, আর এই মেয়েটাকে আমি আমার ছেলের বউ তো অনেক দূরের থাক, এই বাড়ির সাধারণ একজন সার্ভেন্ট হিসেবেও মেনে নিব না। গর্জে উঠলেন শাহবাজ সাহেব। অনন্যা খাতুনকে ঝাড়ি মেরে বলেন, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি তো আজ এই মেয়েটা করছে। দুদিন আসতে না আসতেই একের পর এক ঝামেলা লেগেই চলেছে এই মেয়েটার জন্য। ঈশিতা, ও তো এই বাড়ির বউ হয়ে এসেছে, কই ওর জন্য তো এখন পর্যন্ত এমন কিছু হয়নি। কথাগুলো বলে অনন্যা খাতুন রোজাকে নিজের কাছে ডাকলেন। রোজা এসে দাঁড়ালো অনন্যা খাতুনের পাশে। সুমুর দিকে তাকে চোট বাঁকা করে হাসল। অনন্যা খাতুন রাগের স্বরে সুমুর উদ্দেশ্যেই বলল, এই মেয়ে সে সরি। সিরাজ খানের বউ কাউকে সরি বলে না মম, সিরাজ খানের বউ সরি বলায়। সকলে তাকালো সদর দরজার দিকে। সিরাজ ডান হাত দিয়ে কোট কাঁধের উপর ঝুলিয়ে বা হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগে স্পষ্ট। ফিরোজা ভাইয়া বলে দৌড়ে গিয়ে সিরাজের সামনে দাঁড়ালো। সিরাজ কোলে তুলে নিল ফিরোজাকে। ফিরোজা অভিমানী সুরে বলল, ভাইয়া আমার নিউ প্লেন দিলে হাতে কত ব্যথা, তবু পপুমনি আমার নিউ প্লেনকে বকতে, তুমি একটু বকে দাও তো পুপিমনিকে। ফিরোজার কথা শুনে আরিয়ান রাগী চোখে রোজার দিকে তাকালো। সিরাজ ছোট্ট করে ফিরোজার গালে ঠোঁট ছোঁয়ালো। ফিরোজাকে কোলে নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। রিয়াজকে ডাক দিয়ে ফিরোজাকে রিয়াজের কাছে দিয়ে বলল, ওকে নিয়ে রুমে যা। ফিরোজা যেতে নারাজ, সে তার নিউ ফ্রেন্ডকে ছাড়া যাবে না, তাই সে ডানে বা মাথা ঘুরিয়ে না করলো। সিরাজ আলতো হেসে আবারও ফিরোজার গালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি যাও লাভ, তোমার নিউ ফ্রেন্ড 10 মিনিট পরে যাবে। সিরাজ অনেক বুঝিয়ে ফিরোজাকে রিয়াজের কোলে দিল। রিয়াজ ফিরোজাকে নিয়ে উপরে চলে গেল। সিরাজ এসে দাঁড়ালো সুমুর পাশে। সুমুর হাত ধরে উপরে তুলল। ভালো করে সুমুর হাতটা চেক করে কিছুটা উচ্চস্বরে বলল, শাহরুখ, তোর ভাবিজির জন্য ফার্স্ট এইডের বক্স নিয়ে আয় কুইক, আর ডাক্তারকে কল করে বাসায় আসতে বল। আমার বউয়ের হাতে ইনফেকশন হয়ে যাওয়ার আগে ট্রিটমেন্ট করতে হবে। শাহরুখ দৌড়ে গেল ফার্স্ট এড বক্স আনতে। সিরাজের শান্ত মেজাজ দেখে শাহবাজ ভয়ে আরবাজের কাছে গিয়ে দাঁড়ালো। অনন্যা খাতুন ফিকুসকে তাকালো সিরাজের দিকে রাগের সুরে বলল, এসব কি ড্রামা হচ্ছে? তোমার বউয়ের হাতে সামান্য কিছু ক্ষতর জন্য তুমি ফার্স্ট ট্রিটমেন্ট প্লাস ডাক্তার পর্যন্ত ডাকছো বাড়িতে, আর এইদিকে রোজার গলায় যে কতখানি অংশ কেটে গেছে সেটা তোমার চোখে পড়েনি? সিরাজ পাত্তা দিল না তার মায়ের কথায়। সে সুমুর হাত আলতো করে ধরে নিচু সরি বলল, সোফা পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারবে নাকি কোলে তুলে নিব? সুমুর চোখ রাঙিয়ে সিরাজের দিকে তাকালো। সকলের অগোচরে সিরাজের বুকের কনুই দিয়ে গুঁতো মেরে চাপা সরি বলল, সিরিয়াস সময়েও আপনার অসভ্য মার্কা কথা যায় না, তাই না? রোমান্স কি আর দিন তারিখ সময় সিচুয়েশন দেখে আসে বলো? যার বউ হট সুন্দরী তার রোমান্স অলওয়েজ রক্তে আর বডির প্রতিটি পার্টসে লেগে থাকে। তুমি সামনে থাকলেই আমার বডির প্রতিটি পার্টসে লেগে থাকা রোমান্সগুলো সুরসুরি দিয়ে আমাকে জাগিয়ে তোলে বউ, আর রোমান্স লেগে থাকা রক্তগুলো চলাচল করতে শুরু করে। চুপ করুন। আচ্ছা করলাম, আবার পরে বলবো না, তখন রোমান্স করব। এখন চলো। সিরাজ সুমুর হাত ধরে নিয়ে গিয়ে সোফায় বসালো। শাহরুখ ফার্স্ট এড নিয়ে আসলো। সিরাজ ফার্স্ট এডের বক্সটা হাতে নিয়ে বলল, ডাক্তার কত দূর? 10 মিনিটে চলে আসবে। সুমু অস্বস্তি বোধ করলো, নিচু স্বরে বলল, এই সামান্য একটা ব্যাপারের জন্য ডক্টর কেন খান সাহেব? বেশ আলতো হেসে বলল, আমার বউয়ের শরীরে আমার করা আদরের স্পট ছাড়া আর কোনো স্পট সহ্য হবে না আমার। সুমু আর কোনো কথা বলল না, কারণ এসব অসভ্য মার্কা কথা
কারো কানে গেলে তাকে লজ্জা করতে হবে, তাই সে চুপ করে রইল। সেরা যত্ন সহকারে সুমুর হাতে ঔষধ লাগিয়ে দিতে দিতে বলল, এই যে শ্বশুরের মেয়ে, বলেছিলাম না কেউ কিছু বললে চুপ করে না থাকতে। এতক্ষণ ধরে আমার মা জননী আপনাকে ওয়াজ শোনাচ্ছে আর আপনি নীরব শ্রোতার মতো শুনেই চলেছেন। সুমুর চুপ করে রইল। সেরা ঠান্ডা কণ্ঠে আবারও বলল, এমন কেউ করে ম্যাডাম? কাউকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে সেখান থেকে ফিরিয়ে আনতে আসে বলেন? ছুরিটা ধরেছিলেন যখন চালিয়ে দিতেন। শেহরাজ খানের বউ এইটা মার্ডার করলে বেমানান লাগতো না। আজ আপনাকে আমি একটা নিউ প্রমিস করি, এখন থেকে আমার অনুপস্থিতিতে কেউ আপনার দিকে হাত বাড়ালে বা চোখ তুলে তাকিয়ে বাজে কথা বললে আপনি তাকে সোজা কবরের পাঠানোর ব্যবস্থা করবেন। আমার অনুপস্থিতিতে নিজের সেফটির জন্য মার্ডার করার দায়িত্ব আপনার, আর সেগুলোকে নিখুঁত সুন্দরভাবে ধামাচাপা দেওয়ার দায়িত্ব আমার। সুমু বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। উপস্থিত সকলে সেরাজের কথা শুনে অবাকের শেষ সীমানায়। আরিয়ান স্বাভাবিকভাবে বসে আছে, যেন সেরাজের বলা কথাগুলো তার কাছে স্বাভাবিক। রোজা ভয়ে অনন্যা খাতুনের পেছনে লুকোলো। অনন্যা খাতুন থেতে উঠে বললেন, এমনিতেই আমার মনে হচ্ছে এই মেয়ে। সেরাজ ঠান্ডা চোখে তাকালো তার মায়ের দিকে। অনন্যা খাতুন নিজের ভুল সংশোধন করে বললেন, তোমার বউ এমনিতেই তোমার বউ একজন লেডি মাফিয়া। রোজাকে খুন করতে গিয়েছিল, আর এখন তুমি ওকে শাসন না করে আশকারা দিচ্ছ, খুন করতে শেখাচ্ছ। তুমি কি মাফিয়া শেহরাজ যে তোমার বউকেও এসব শেখাচ্ছ? যান বাঁচানো ফরজ মম। নিজের যান বাঁচানোর জন্য মানুষরূপী পশুদের মার্ডার করাই যায়। আমি চাই আমার বউ সেলফ ডিপেন্ডেন্ট হোক, আত্মরক্ষা করতে জানো। তাই বলে তুমি নিজের ঘরের লোকদের। ডাক্তার বাড়ি ভেতরে ঢুকে এলো। অনন্যা খাতুন চুপ করে গেলেন। খান ম্যানশন থেকে কিছুটা সামনে গেলে হসপিটাল। ডাক্তার আসতেই সেরাজ উঠে দাঁড়িয়ে কুশল বিনিময় করলো। ডক্টর সুমুর থেকে কিছু ডিস্টেন্স মেনটেন করে দূরে বসলো। সুমুর হাত নিয়ে চেক করে সেরাজের উদ্দেশ্যে বলল, ভালোই ডিপ ক্ষত। আপনি তো ফার্স্ট ট্রিটমেন্ট করে দিয়েছেন, এখন আর তেমন কোনো সমস্যা হবে না। তবুও আমি একটা মেডিসিন লিখে দিচ্ছি, যাতে এই ক্ষতগুলো ঘা টাইপ না হয়ে যায়। শুধু মেডিসিন না, এমন মেডিসিন দিন যাতে এগুলোর জন্য আমার ওয়াইফের হাতে কোনো স্পট না পড়ে। সেরাজ তাকালো রোজার দিকে, বিড়বিড়িয়ে বলল, ডাক্তার আপনার মেডিসিনের উপর অনেকের অনেক কিছু নির্ভর করছে। কিছু চুপ থেকে বলল, কোনো চিন্তা করবেন না, আমি একটা স্পট ক্লিন ক্রিমের নাম লিখে দিয়ে যাচ্ছি। এই ক্ষতগুলো শুকিয়ে গেলে ম্যাডামের হাতে এই ক্রিমটা রোজ রাতে শোবার আগে ইউজ করবেন। কোনো স্পট পড়বে না, আর পড়লেও থাকবে না। মেডিসিন লিখে দিয়ে ডাক্তার উঠে দাঁড়ালো। সেরাজের সাথে আবারও কুশল বিনিময় করে চলে গেল। আরবাজ সাথে গেলেও এগিয়ে দিয়ে আসতে সেরাজ আবারও শাহরুখকে ডাক দিল। শাহরুখ আসতেই বলল, ফ্রিজ থেকে রেড বুল ক্যানের বোতল নিয়ে আয়, আর বাসায় পপকর্ন থাকলে নিয়ে আয়। উপস্থিত কেউ বুঝলো না সেরাজের কথার মানে। শাহরুখ চলে গেল তার দায়িত্ব পালন করতে। 5 মিনিটের মধ্যে ফিরে এলো সবকিছু নিয়ে। সেরাজ পপকর্ন সুমুর হাতে দিল। ক্যানের বোতল খুলে টেবিলের উপর রেখে বলল, পপকর্ন ছাড়া সিনেমা দেখে মজা নেই সুইটার, এখন আমি সিনেমা দেখাবো, এগুলো খেতে খেতে সিনেমা দেখো। সেরাজ উঠে দাঁড়ালো। শাহরুখ সেরাজের ফোন নিয়ে গেল। টিভির কাছে গিয়ে কিছু একটা করে রিমোট এনে সেরাজের হাতে দিল। সেরাজ রিমোট হাতে নিয়ে সকলের উদ্দেশ্যেই বলল, তো এভরিওয়ান, লেটস জাস্ট ওয়াচ এ মুভি। কথা বলে সেরাজ টিভি অন করে ভিডিও প্লে করলো। ভিডিওটা সেরাজের বেডরুমের ভিডিওর মধ্যে সুমু আর রোজাকে দেখা যাচ্ছে। সকলে বড় বড় চোখ করে তাকিয়েছে টিভির দিকে। অনন্যা খাতুন ভিডিও ফুটেজ দেখে চুপসে গেলেন। রোজা ভয় অনন্যা খাতুনকে জোরে চেপে ধরে দাঁড়িয়ে আছে। আরিয়ান রোজার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না তার বোন এত বড় বোকামি করতে পারে। ভিডিও শেষ হতেই সেরাজ টিভি অফ করে দিল। শাহবাজ সাহেব হুঙ্কার ছেড়ে অনন্যা খাতুনের উদ্দেশ্যেই বললেন, এখন কি বলবে তুমি? আমার বাড়ির বউয়ের গায়ে হাত তোলার সাহস কি করে পায় তোমার ভাইয়ের মেয়ে? সুমু মামুনি তো কোনো অন্যায় করেনি, সব কিছু তো আগে তোমার ভাইয়ের মেয়ে শুরু করেছে, তাই সুমু প্রতিবাদ করেছে। শাহবাজ সাহেব সুমুর দিকে তাকিয়ে বললেন, সাব্বাস মামুনি, আমার ছেলের যোগ্য বউ তুমি, তুমি কোনো অন্যায় করোনি। সেরাজ
সাহেব বলেন, ভাবিজি আপনি সবটা না জেনে শুনে এতক্ষণ যাবৎ এই বাড়ির বউকে এত অপমান করলেন। আপনি তো মা, আপনার আগে সব সত্যিটা জেনে নেওয়া উচিত ছিল। অনন্যা খাতুন উচ্চস্বরে বলল, তাতে কি হয়েছে? সুমু কি ছেড়ে দিয়েছে রোজাকে? সেও তো একই কাজ করছে। তোমরা শুধু রোজার ভুলটাই দেখছো। সুমুর এনাফ ইজ এনাফ মব। গর্জে উঠল শেহরাজ। অনন্যা খাতুন চুপ করে গেলেন। শেহরাজ এগিয়ে গেল রোজার কাছে। রোজা কেঁদে ফেল। ফুপুমণি বলে অনন্যা খাতুনকে আরো জোরে চেপে ধরল। অনন্যা খাতুন ছেলের দিকে তাকিয়ে বলেন, তুমি কি করতে চাইছো বেটা? শেহরাজ অনন্যা খাতুনের কথা উপেক্ষা করে রোজার উদ্দেশ্যেই বলল, রোজা তুই আমাকে ভালোবাসিস তাই না? হয়তো এমন প্রশ্ন আশা করেনি। সে কান্না থামিয়ে শেহরাজের দিকে তাকালো। সুমু অবাক হয়ে তাকিয়ে রইল। তার খান সাহেব কি করতে চাইছে বোঝার চেষ্টা করলো। কি হলো বল? বাসি এসকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ এসকে, আই লাভ ইউ। সকলে তাকিয়ে আছে ওদের দিকে। সুমু পপকর্ন মুখে নিতে গিয়েও নিল না। আরিয়ান ফ্রিকুজকে তাকিয়ে আছে শেহরাজের উদ্দেশ্যে, বোঝার চেষ্টা করছে। শেহরাজ বাঁকা হেসে বলল, তাহলে চল, তোর ভালোবাসার এক্সাম নেই, আমিও দেখি তুই আমাকে কতটা ভালোবাসিস। চোখের পানি মুছে ফ্রিকুজকালো রোজা। এক্সাম? এক্সাম। যদি তুই পাস করিস তাহলে তুই যা বলবি আমি তাই করব। সত্যি এসকে? সত্যি। যদি বলি সুমুকে ডিভোর্স দিয়ে আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে, করবে তুমি? আমি তোকে কি বললাম? তুই যা বলবি তাই করব। আচ্ছা তাহলে বলো কি এক্সাম? শেহরাজ আলিশা নামের একজন সার্ভেন্টকে ডাক দিল। মেয়েটি মাথা নিচু করে এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আদেশ করুন মেজো সাহেব। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিব। যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি যা স্যালারি পান তার 2 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আর যদি না পারেন তাহলে আপনার চাকরি যাবে। এখন বলুন, পারবেন আপনি? চেষ্টা করব মেজো সাহেব। চেষ্টা না, কাজটা আমার হওয়া চাই। ঠিক আছে মেজো সাহেব। আপনার হাতে নেইল আছে না? জি মেজো সাহেব আছে। ওকে, রোজা আপনার মেজো খান সাহেবের পবিত্র হাতে তার নোংরা ছোঁয়া দিয়ে ঠিক যেই স্থানে ক্ষত করেছে, আপনিও ঠিক রোজার হাতের সেই স্থানে আপনার নেইল দিয়ে খুব ডিপলি ক্ষত করবেন। আমার ওয়াইফের ক্ষতের থেকেও বেশি ডিপ ক্ষত করবেন। এইটা আপনার কাজ। কিন্তু মেজো সাহেব। কোনো কিন্তু নয়। আপনি পারবেন নাকি পারবেন না সেইটা বলেন। সার্ভেন্টটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারবো মেজো সাহেব। গুড। অনন্যা খাতুন রাগী স্বরে বলেন, এসব কি ধরনের অসভ্যতামি শেহরাজ? তুমি কি পাগল হয়ে গেছো? এইটা কি ধরনের ভালোবাসার এক্সাম? এইটাই এক্সাম মম। দয়া করে তুমি চুপ থাকো। রোজাকে আমি এই ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা সুযোগ দিয়েছি। তুমি বেশি কথা বললে রোজা ওর এই সুযোগটা হারাবে। রোজা একবার নিজের হাতের দিকে তাকালো, কাঁদো কাঁদো মুখ করে বলল, থাক না ফুপুমণি, তুমি আর কিছু বলো না, আমি পারবো। এসকের জন্য এইটুকু আমি সহ্য করে নেব। কিন্তু রোজা। শেহরাজ হাসলো। রোজার উদ্দেশ্যে বলল, মনে রেখো, কোনো রকমের চিৎকার করা যাবে না, চোখে এক বিন্দু পানি আসা যাবে না। রোজা অসহায় দৃষ্টিতে শেহরাজের দিকে তাকালো। শেহরাজ আলিশাকে বলল কাজ শুরু করতে। আলিশা একবার ভীতু চোখে রোজার দিকে তাকালো। রোজা রাগ নিয়ে তাকিয়ে আছে আলিশার দিকে। আলিশা রোজার হাত ধরলো। শেহরাজ 1 2 3 কাউন্ট করার সাথে সাথে রোজার হাতে নিজের নখ বসিয়ে দিল। সে সহ্য করতে পারল না। রোজা জোরে চিৎকার করে উঠলো। অনন্যা খাতুন দৌড়ে গিয়ে রোজাকে ধরলো। আলিশা ভয়ে সরে দাঁড়ালো। শেহরাজ আলিশাকে চলে যেতে বলে অনন্যা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে পড়ল। প্রসঙ্গ যখন আমার বউয়ের বেলায়, তখন আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার আসল রূপ দেখতে না চাইলে তোমার বংশের সবাইকে বলো আমার বউয়ের থেকে দূরে থাকতে। আমার বউকে যে কষ্ট দিবে আমি তার জীবন জাহান্নাম বানিয়ে দিব। মাইন্ড ইট। কথাগুলো বলে শেহরাজ সুমুর কাছে গেল। সুমুর দিকে হাত বাড়িয়ে দিল। সুমু মুচকি হেসে শেহরাজের হাত ধরে উঠে দাঁড়ালো। শেহরাজ ফিসফিসিয়ে বলল, দেখেছো সুইটার, সামান্য নখের ব্যথা সহ্য করতে পারে না, সে নাকি আমাকে বিয়ে করে আমার দেওয়া কারেন্টের ব্যথা সহ্য করবে। ক্রেজি গার্ল। শেহরাজ সুমুর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শেহজাদ সাহেবের দিকে কাছে গিয়ে বললেন, দেখছেন ভাইজান, একদম বাবা চাচার মতো হয়েছে আমাদের শেহরাজ।
শাহবাজ সাহেব আলতো হেসে অনন্যা বেগমের দিকে এক পলক তাকে নিজের রুমের দিকে পা বাড়ালেন। একে একে সকলে যে যার রুমে চলে গেল। আরিয়ান গিয়ে রোজার হাত ধরে ছাদের উদ্দেশ্যে পা বাড়াল। অনন্যা খাতুন আরিয়ানকে আটকে বললেন, রোজাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? একটু ছাদে যাচ্ছিলাম প্রভুমণি, তুমি রুমে যাও। আর কোনো চিন্তা করো না, এই ব্যাপারটা এই খান ম্যানশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আরিয়ান রোজাকে নিয়ে ছাদে চলে গেল। অনন্যা বেগম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। রাতে সকলে ডিনার করার জন্য নিচে নামলেও সেরাজ সুমুকে নিয়ে ডিনার করার জন্য নিচে নামেনি। সুমুর বেডের মাঝখানে বসে আছে। সেরাজ ফিরোজাকে শাহবাজের রুমে দিয়ে এসে দেখলো সুমু মন খারাপ করে বসে আছে। সেরাজ এসে সুমুর পাশে বসলো, দুহাত দিয়ে সেরাজের হাত আঁকড়ে ধরে সেরাজের বাহুতে মাথা রাখলো। সেরাজ সুমুর মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিয়ে বলল, মন খারাপ? আজ যে সময় এগুলো ঠিক হয়নি। ফরগেট ইট। ভুলে যাব? ইয়েস, ভুলে যাবে, কারণ আমি পাস্ট মনে রাখি না। আমার লাইফে আমি যেটাই করি, হোক সেটা ভুল বা ঠিক, কাজটা করার পর আমি আর মনে রাখি না। তখন যেটা হয়েছে এখন সেটা পাস্ট, সো ফরগেট ইট। সুমু চুপ করে বসে রইল। আবার বলল, এই রুমে ক্যামেরা আছে। শুধু এই রুমে নয়, এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় ক্যামেরা আছে। রোজা আপু আজ এক্সামে জিতে গেলে আপনি কি করতেন? ওকে ছোটবেলা থেকে চিনি, ও কখনোই জিততে পারতো না। সুমু চুপ করে রইল। সেহরাজ সুমুর মন ভালো করার জন্য বলল, তুমি জানো সুইটহার্ট, আমি তোমার সাথে ঠিক কিভাবে রোমান্স করতে চাই? সুমু মাথা তুলে সেহরাজের দিকে তাকালো। সেহরাজ সুমুর নাক টেনে নিয়ে আলতো হেসে বলল, ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই, লং টাইম হাগ করতে চাই, এক কাপে চা শেয়ার করে খেতে চাই, সব সময় তোমার হাতের উপর আমার হাত রাখতে চাই, লং টাইম তোমার কপালে চুমু খেতে চাই, লেট নাইট একসাথে নেটফ্লিক্স দেখতে চাই, লেট নাইট খালি পায়ে দুজনে হাত ধরে হাঁটতে চাই। সুমু সেহরাজের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সেহরাজ সুমুকে জড়িয়ে ধরে বলল, চলো বাহির থেকে ডিনার করে আসি। সুমু যেতে রাজি হলো না। সেহরাজ জোর করে সুমুকে রেডি হতে পাঠালো। সুমু পাশের রুম থেকে তার মিনি শপিং মল থেকে নিজের পছন্দের মতো ব্ল্যাক কালার একটা বোরকা নিয়ে এলো। বোরকা পরে রেডি হয়ে নিল। সেহরাজ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। সুমু হিজাব বাঁধার জন্য ড্রেসিং টেবিলের সামনে দিয়ে দাঁড়াতেই সুমু হিজাব বাঁধার মধ্যে সেহরাজ সুমুকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো। নিজ হাতে সুমুর হিজাব ঠিক করে দিতে লাগলো। সুমু মুগ্ধ রানে তার খান সাহেবকে দেখছে। সেহরাজ সুমুর হিজাব ঠিক করে দিয়ে সুমুর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিল। সুমুর হাতে ফোনটা দিয়ে সেহরাজ পেছন থেকে সুমুকে জড়িয়ে ধরলাম। দুজনে একসাথে মিরর পিক তুলে বেরিয়ে পড়লো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো ওমানের মারহাবা রেস্টুরেন্টের সামনে। সুমু যাতে নিজের শেষের খাবার তৃপ্তি করে খেতে পারে, তাই সেহরাজ সুমুকে বাংলাদেশি ফুড পাওয়া যাবে এমন রেস্টুরেন্টে নিয়ে এলো। বেশি রাত না হওয়ার রেস্টুরেন্ট ভর্তি মানুষ। গাড়ি থেকে নামার আগে সেহরাজ মুখে মাস্ক পরে নিল। নিজে গাড়ি থেকে নেমে সুমুর পাশে দরজা খুলে দিতে হাত বাড়লো। সুমু সেহরাজের হাত ধরে নামলো গাড়ি থেকে। দুজনে একসাথে ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে। সেহরাজ সুমুকে নিয়ে কর্নারে একটি টেবিলে বসলো। ওয়েটার আসতে সুমুর পছন্দ মতো সব খাবার অর্ডার দিল। 5 মিনিটের মধ্যে ওয়েটার এসে খাবার সার্ভ করে দিয়ে গেল। দুজনেই খাবার সামনে নিয়ে বসে আছে। সুমু মুচকি এসে বলল, এখানে এসে ডিনার করার প্ল্যান আপনার, তাহলে এখন শুরু করছেন না কেন? সেহরাজ মাস্ক খুলো স্পুনে খাবার তুলে আগে সুমুর মুখেই দিল। দুজনে অর্ধেক খেয়ে শেষ করল। আচমকা একটা মেয়ে এসে দাঁড়ালো সেহরাজের পাশে। সেহরাজ খাবার মুখে নিয়ে মেয়েটার দিকে তাকালো। রেস্টুরেন্টে বসে থাকা সকলের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। সকলে সেলফি নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। সেহরাজের অনুমতির জন্য সুমুর দিকে তাকালো অসহায় চোখে। সুমু মুচকে এসে অনুমতি দিল। সেহরাজ একে একে সকলের সাথে সেলফি নিল। সেলফি তোলার শেষে সকলের মনে একটাই প্রশ্ন, সেহরাজের সাথে বসা মেয়েটা কে? সেহরাজকে প্রশ্ন করতে সেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, আজ রাত 1টায় লাইভে আসবো আমি, তখন সকলের প্রশ্নের উত্তর দিব। এখন এখানে ডিনার করতে এসেছি, আমাদের শান্তিতে ডিনারটা করতে দিন। সকলে সরে গিয়ে যার যার টেবিলে গিয়ে বসলো। কিছু কিছু মেয়ে সুমুর দিকে তাকালো। সুমু হঠাৎ অস্বস্তি অনুভব করলো। স্নিকার্স প্রচণ্ড চাই করে বাঁধা, ফলে পায়ে ব্যথা করছে তার। সেরা সুমুর মুখের অবস্থা দেখে কি হয়েছে কারণ জানতে চাইল। সুমু নিচু স্বরে বলল,
পায়ে ব্যথা হচ্ছে, জুতো অনেক টাইট করে বেঁধে ফেলেছি। সিরাজ টিস্যু দিয়ে ঠোঁট মুছে উঠে দাঁড়ালো সুমুর চেয়ার ঘুরিয়ে। সুমুর পায়ের সামনে হাঁটু গেড়ে বসল। সিরাজের কাণ্ডে সুমুর চট করে উঠে দাঁড়ালো। রেস্টুরেন্টে উপস্থিত সকল হা করে তাকিয়েছে। সিরাজ সুমুর হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে বলল, চুপ করে বসে থাকো, আমি বেঁধে দিচ্ছি। কিন্তু আপনি? চুপ। সিরাজ সুমুর স্নিকাসে হাত দিল। দুপায়ের স্নিকাস খুলে সুন্দর করে আবারও বেঁধে দিল। রেস্টুরেন্টে সকলে অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কেউ আবার ফটোও তুলে নিল। সিরাজ উঠে দাঁড়ালো, বিল পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। শুনশান রাস্তা দিয়ে গাড়ি চলছে। একটা ফাঁকা মাঠের কাছে গাড়ি থামালো সিরাজ। সোডিয়ামের আলোয় সবকিছু স্পষ্ট। দুজনেই গাড়ি থেকে নেমে মাঠের দিকে হাঁটতে হলো। মাঠের এক প্রান্তে দোলনা দেখে সুমু দৌড়ে গিয়ে দোলনার উপর বসে পড়ল। দোলনার উপরে বসে সুমু প্রাণ করে অটো হাসিতে মেতে উঠল। সুমুর ছোটের হাসি সিরাজের চোটকে হাসতে বাধ্য করলো। সিরাজ সুমুর পেছনে গিয়ে দাঁড়ালো। আস্তে আস্তে দোল দিতে লাগলো সিরাজ। সুমু হাসতে হাসতে বলল, আপনিও বসুন খান সাহেব। সিরাজ এসে সুমুর পাশে দোলনায় বসলো। দুজনে একসাথে দোলনায় দোল খেতে খেতে সময়টা উপভোগ করতে ব্যস্ত হলো। 20 মিনিট বাদে দুজনেই উঠে দাঁড়ালো। সুমু জুতো খুলে হাতে নিয়ে পড়ল, আমি খালি পায়ে হাঁটবো। সিরাজ সুমুর হাত থেকে জুতো জোড়া নিয়ে আগে হাঁটা শুরু করলো। সুমু দৌড়ে গিয়ে সিরাজের হাত আঁকড়ে ধরে সিরাজের বাহুতে মাথা রেখে সমান তালে এগিয়ে চলল। গাড়ির কাছে এসে দুজনেই গাড়িতে উঠে পড়ল। গাড়ি ছুটলো খান ম্যানশনের উদ্দেশ্যে। 12:30-এর দিকে সিরাজ খান ম্যানশনের সামনে এসে দাঁড়ালো। সুমু ঘুমিয়ে আছে। সিরাজ গাড়ি থেকে নেমে সুমুর পাশে দরজা খুলল। সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে সুমুকে কোলে তুলে নিল। ছাদ থেকে সবটা দেখলো আরিয়ান। হাতের মধ্যে থাকা অ্যালকোহলের বোতলে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে সে। সিরাজ বাড়ির ভেতরে এসে সোজা নিজের রুমে গিয়ে বেরিয়ে শুয়ে দিল সুমুকে। আলগোছে সুমুর শরীর থেকে বোরকা আর হিজাব খুলে নিল। সুমু একটু নড়েচড়ে উঠল, তবে ঘুম ভাঙলো না। সিরাজ এসি অন করে নর্মাল টেম্পারেচারে দিয়ে সুমুর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। নিজের গায়ে পোশাক চেঞ্জ করে শর্ট প্যান্ট আর টি শার্ট পরে নিল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোশ্যাল মিডিয়াতে ঢুকলো। নোটিফিকেশনের জন্য অতিষ্ঠ হয়ে উঠল সিরাজ। রেস্টুরেন্টে সুমুর জুতো বেঁধে দেওয়ার ছবি অনেকে আপলোড দিয়ে সিরাজকে ট্যাগ করেছে। আইব্রো এই ব্যাপারটা নিয়ে মজা করছে। সিরাজকে টেক্সট পাঠিয়েছে। অনেকে ইনবক্সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সিরাজ সব কিছু ইগনোর করে লাইভে ঢুকলো। লাইভ স্টার্ট করার সাথে সাথে সকলের প্রশ্নের বন্যায় বয়ে গেল। সিরাজ বিয়ের বিষয়টা সকলকে জানালো। সকল সুমকে দেখতে চাইলো। সিরাজ সুমকে দেখতে চাওয়ার ব্যাপারটা ইগনোর করলো। প্রায় 1 ঘন্টা লাইভ করে সিরাজ সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলো। প্রচণ্ড টায়ার্ড সে। এখন সোশ্যাল মিডিয়াতে থাকলে সে পাগল হয়ে যাবে। ফোন রেখে বেডের কাছে গেল। নিজের বালিশটা একটু নিচে নামিয়ে ঘুমন্ত সুমুর বুকের মধ্যে মাথা রাখলো। সুমুর কোমর শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম। অন্ধকারের রুমের মধ্যে বসে সিরাজের পুরো লাইফটা ফেক অ্যাকাউন্ট দিয়ে দেখলো সেই মানব। ঠোঁটে লেগে আছে তার বাঁকা হাসি। সিরাজের একটি ছবি বের করে ভালো করে পরখ করে বলল, ধ্বংস করে দিব সব এসকে। তোর লাইফ থেকে কেড়ে নেব তোর এই ভালোবাসাকে। তোকে শূন্য করে দিব, কিছু থাকবে না তোর। সব ধ্বংস করে দিব আমি। তোর এই সুখের মেয়াদ বেশি দিনের হবে না। কথাগুলো বলে মানবটি অট্ট হাসিতে মেতে উঠল।